নমস্কার। আজকে পাঠ করতে চলেছি প্রমথ চৌধুরীর লেখা একটি ছোট গল্প, সরু মোটা। সঙ্গে থাকুন। আমি যখন আমার আত্মীয় শ্রীকণ্ঠবাবুর পুত্র নীলকণ্ঠের ফকিরহাট কাছারির আদায়কারী ছিলাম, তখন একদিন শুনলুম যে নীলকণ্ঠবাবুর দুজন বন্ধু পাড়াগাঁ দেখতে আসছেন। আমরা যেমন কলকাতায় যাই চিড়িয়াখানা দেখতে, তারাও তেমনি কলকাতা থেকে মফস্বল নামক চিড়িয়াখানা দেখতে আসছেন এবং আমাদের কাছারিতেই দিন কতক থাকবেন। নীলকণ্ঠবাবুর কলকাতার বন্ধুরা স্টেশন থেকে 3 মাইল পথ এলেন একজন গরুর গাড়িতে আর একজন রামছাগলের টানা ছেলেদের ঠেলা গাড়িতে। এর কারণ, এক বন্ধু ছিলেন রোগা এবং দ্বিতীয় বন্ধু নবনীমোহন ছিলেন মোটা। এতটাই মোটা যে তাকে চর্বির গোলা বললেও হয়। তিনি সুন্দর কি অসুন্দর তা বলতে পারি নে, কারণ তার নাক চোখ সব মাংস আর চর্বিতে ডুবে গেছে। শুনলুম তাঁরা নাকি খুব কম খান। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খান কতক বাসি লুচি ও গুড় আর কাঁচা ছোলা ও কাঁচা মুগের ডাল। দুপুরবেলা ভাত খেতেন না, খেতেন চালের পায়েস আর তার সঙ্গে পান্তুয়া প্রভৃতি মিষ্টান্ন। বিকেলে এক বাটি ক্ষীর আর তার সঙ্গে আম কাঁঠাল প্রভৃতি ফল ফুলুরি। রাত্রে খেতেন পরোটা, মাছের কোপ্তা ও মাংসের কাবাব, তার উপর ওই এক বাটি ক্ষীর আর কি। নবনীমোহন লোকটি অতিশয় নির্বিবাদী। যা দেখতেন তাতেই আশ্চর্য হয়ে যেতেন, যথা খড়ের চাল, দরমার বেড়া আর আমাদের মতো জানোয়ারদের আচার ব্যবহার। তার ছোট ছোট চোখে যা পড়তো তাই নাকি অতি সুন্দর আর অতি নতুন। এদিকে ধনপতিবাবু অর্থাৎ রোগা লোকটি ছিলেন সব বিষয়ে উদাসীন। এমনকি তার কোনো কথায় কিংবা ব্যবহারে টাকার গরমের পরিচয় পর্যন্ত কোনোদিন পায়নি। আমাদের তিনি জানোয়ার হিসেবে দেখতেন না, তবে দেখতেন শুধু অসভ্য মানুষ হিসেবে। ধনপতিবাবু সভ্যতার নানা রকম মাল মশলার অভাবে সর্বদাই অত্যন্ত অসুবিধা বোধ করতেন। তিনি ঘড়ি ঘড়ি সিগারেট খেতেন, অর্থাৎ সিগারেট খেতেন খুবই বেশি পরিমাণে, অথচ সিগারেট ধরাবার জন্য দেশলাই যথেষ্ট সঙ্গে আনেননি। ফকিরহাটের কাছারিতে দেশলাই পাবেন এই ভরসায়, কিন্তু আমাদের কাছারিতেও দেশলাই ছিল না। আমরা তামাক খেতুম আর কলকের টিকে ধরাতুম চকমকি ঠুকে। এ কথা আমাদের মুখে শুনে ধনপতিবাবু তার বন্ধুকে বলেন। তিনি তা শুনে মহা উল্লসিত হয়ে ওঠেন এবং বন্ধুকে বলেন, তুমি চকমকি ঠুকেই সিগারেট ধরাও না কেন? জসমিন দেশে যদাচার। তিনি উত্তর করেন, আমি চকমকি ঠুকতে পারি নে, আর তার অগ্নিস্ফুলিঙ্গ সিগারেটের মুখে ফেলতেও পারি নে। তাতে নবনীমোহন বলেন, তুমি তো হাতের কাজ কিছুই করতে পারো না, কি করে চকমকি ঠুকতে হয় এরা আমাকে দেখিয়ে দিন, আমি তোমার কাজ করে দেব। আমার ডাক পড়ল এবং ধনপতিবাবুর আদেশে আমি তাদের সম্মুখে চকমকি কি করে ঠুকতে হয় ও পাথর থেকে আগুন বের করতে হয় তা দেখিয়ে দিলুম। এক নজরেই নবনীমোহন এ বিদ্যা শিখে নিলেন এবং আমাকে বললেন, ও পাথর আর লোহা আমার কাছে রেখে যান, আমি যা করবার তা করব। খানিক পরে আমি পাশের ঘর থেকে ঠুং ঠুং শব্দ শুনলুম। তারপরেই ধনপতিবাবু চিৎকার করে উঠলেন, কে আছো? এই নবনীবাবুকে এসে রক্ষা করো, সে পুড়ে মরছে। আমি তাদের শোবার ঘরে ছুটে গিয়ে দেখি নবনীমোহন কাঠের চৌকিতে বসে আছেন আর তার পাশের মেঝের ওপর ইন্দ্রধনুর সব রকম রঙের পশমে তৈরি একটি গলাবন্ধ পড়ে আছে। চকমকি একবার সজোরে ঠুকতে একটি অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে গিয়ে সেই গলাবন্ধের উপর পড়েছে। পশমে আগুন লেগে গেছে আর তা থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। নবনীমোহন তার স্থূল দেহ নিয়ে ভয়ে আড়ষ্ট হয়ে সেখান থেকে নড়তে চড়তেও পারছেন না।
আমি তার উপর এক ঘটি জল ঢেলে দিতে সব নিভে গেল। এরপর ধনপতিবাবু তার বন্ধুকে কড়া হুকুম দিলেন আর যেন আগুন নিয়ে খেলা করা না হয়। বললেন, আমরা এখানে হাওয়া খেতে এসেছি, আগুনে পুড়ে মরতে নয়। একদিন নবনীমোহনের শখ হলো একদিন ডিঙি চড়ে জলবিহার করবেন। ধনপতিবাবু তার বন্ধুর সকল শখ মেটাতে দিবারাত্র প্রস্তুত ছিলেন। তাই ঠিক হলো নবনীমোহনকে একদিন ডিঙিতে চড়িয়ে বিলের ভেতর এক চক্র ঘুরিয়ে আনা হবে। আমি একটি খুব ভালো আর শক্ত দেখে ডিঙি দেখে দিলাম। সেই ডিঙিতে নবনীমোহনকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করলুম। তারপর সেই ডিঙি একেবারে পাড়ের সঙ্গে সেঁটে দেওয়া হলো, যাতে তার চড়তে কোনো কষ্ট না হয়। তিনি এক পা লাফিয়ে ডিঙির মধ্যেখানে গিয়ে বসলেন। অমনি তার গুরুভারে ডিঙির মাঝখানটা ফেঁসে গেল, আর তিনি একটা কুণ্ডলীর আকার ধারণ করলেন। পা দুটো উঁচু হয়ে উঠল, মাথাও তাই। বাদবাকি দেহ এক হাত জলে ডুবে গেল। ধনপতিবাবু অমনি নবনীমোহন জলে ডুবে মরল বলে চিৎকার করতে লাগলেন। আমরা ছুটে গিয়ে দেখলুম তার জলে ডোববার কোনো ভয় নেই, কিন্তু তাকে ওই ডিঙির খোল থেকে উদ্ধার করাই কঠিন। টেনে বার করাও যাবে না, নিজেরও বেরিয়ে আসার শক্তি নেই। তখন করাত দিয়ে আর কুড়ুল দিয়ে ডিঙিটাকে দুখণ্ড করা হলো, আর নবনীমোহনের কোমরে কাছি দিয়ে বাঁধা হলো। একটি চাকর সেই এক হাত জলে নেমে তাকে ঠেলতে লাগলো, আর দুজন সর্দার সেই কাছি টানতে লাগলো। ডিঙির একখানা এধারে আধখানা ওধারে চলে গেল। সহজে নয়, জেলেরা লগি মেরে সরিয়ে দিল। তারপর নবনীমোহনকে ডাঙায় তোলা হলো। তিনি ডিঙির তলার পাঁকে গেঁথে গিয়েছিলেন। তার পরনে ছিল ঢাকাই ধুতি। তাকে দেখে মনে হলো তিনি একটি এক মেটে ঠাকুরের প্রতিমা। তখনই স্থির হলো যে তারা পরদিনই সকালেই কলকাতা ফিরে যাবেন। হলোও তাই। তারা ঠিক যেভাবে এসেছিলেন, মফস্বল নামক চিড়িয়াখানা দেখে আর চিড়িয়াখানার আমাদের মতো অসভ্য জানোয়ারদের সাথে থেকে, ঠিক সেইভাবেই স্টেশনে চলে গেলেন ট্রেন ধরতে। এতক্ষণ শুনলেন প্রমথ চৌধুরীর লেখা একটি ছোট গল্প, সরু মোটা। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।